স্থানীয়ভাবে অনেক জ্ঞান তৈরি হয়, কিন্তু সে জ্ঞান বিস্তার লাভ করে না। আমরা এখনই কথা বলবো এই সুনামগঞ্জের সন্তান এবং দেখার হাওরের যিনি ব্যবস্থাপনা করছেন সৈয়দ মোহাম্মদ মনোয়ার। তার জ্ঞানের সাথে, তার অভিজ্ঞতার সাথে আমরা আমাদের জ্ঞানকে মিলিয়ে নেব। আচ্ছা, অনেকে বলেন যে মাছও আবহাওয়ার পূর্বাভাস পায়। আপনারা এই সুনামগঞ্জের দেখার হাওরে মাছ চাষের অভিজ্ঞতা আছে, আপনাদের অভিজ্ঞতা কি? ভরা বর্ষার সময় আমাদের হাওরে প্রচুর পরিমাণ চিতল মাছ আছে এবং চিতলের লোড়াটা দেখা যায়, কিন্তু যখন বর্ষার শেষ দিকে ভাদ্র মাসের দিকে হঠাৎ দেখা যায় চিতলের লোড়া হাওরের মধ্যে দেখা যায় না, চিতল মাছটা গভীর পানিতে চলে যায়। ওই সময় আমরা মনে করি আমাদের হাওরে আর পানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ ওরা বুঝতে পারে কখন আর বৃষ্টি হবে না, এবং সময় তারা নিরাপদ আশ্রয়স্থলে গভীর জলে তারা চলে যায়। এবং অনেক হাওর যেখানে গভীর না সেখানে চিতল মাছ থাকে না, সেই জন্য আপনারা খনন করেন, হাওরে খনন করে দিয়েছেন যাতে চিতল মাছটা আটকানো যায় বা আসে থাকে। ধন্যবাদ। খনন করা এলাকা দেখছি, এটা কত একর? 8 একর। 8 একর। এটা আপনারা নিজেরা খনন করেছেন? নিজে উদ্যোগে, সরকারি কোনো উদ্যোগ না? এখানে দেখছি অসংখ্য পানকৌড়ি এসে বসেছে। এটা পানকৌড়ি কি সারা বছর এখানে থাকে? সারা বছর এখান থেকে এরা মাছ খেয়ে যায় না? এবং ওই যে জঙ্গলটা দেখতেছেন এখানে, পুরো জঙ্গলটার মধ্যে পুরোটার মধ্যে বক থাকে এখানে, এবং বিকালবেলা সন্ধ্যার দিকে দেখা যায় আস্তে সবগুলো সাদা হয়ে গেছে। বকে সাদা? হ্যাঁ। এই এরকম একটা জায়গা থেকে কত মন মাছ পাওয়া যায়? এই জায়গাটার মধ্যে স্যার আমরা মাছ ধরবো প্রায় 1 কোটি টাকা। 1 কোটি টাকার মাছ? এই যে অতীতে ওই জায়গার মধ্যে আমরা 10 লক্ষ টাকার মাছ পেয়েছি। তাহলে আমরা দেখছি যে আমরা যদি এই জমিতে ধান লাগাতাম তাহলে কিন্তু 1 কোটি টাকার ধান হতো। তাহলে আমাদের এই হাওরগুলো আসলে মাছ চাষের জন্য, মাছের বংশ বিস্তারের জন্য, পাখির বংশ বিস্তারের জন্য, অন্যান্য জীবজন্তুর বংশ বিস্তারের জন্য এগুলো সংরক্ষণ করা দরকার। আমরা দেখছি যে এই হাওরের ভিতরে কিছু কিছু টিলার মতো আছে, সেখানে নলখাগড়া এবং অন্যান্য গাছ আছে। আপনারা এগুলো কেন রেখেছেন? আমরা ওই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ বিলের মধ্যে প্রচুর পরিমাণ কাটা বাঁশ দিতে হয় আমাদের, কিন্তু বর্ষা মাসে যখন কাটাটা অনেক নিচে চলে যায়, কিন্তু এই বর্ষাতে ওই অঞ্চলে খাগনল বলা, যেটা এটা মাছের একটা অবস্থান তৈরি হয়। হাওরে যখন উত্তাল ঢেউ থাকে ওই সময় মাছের একটা আশ্রয়ের জায়গা হয়ে যায় ওই খাগনল বলার নিচে। এই কারণে আরেকটা হাওরের যে পরিবেশ, পাখি, পোকামাকড়, ইঁদুর সবগুলা আশ্রয়কেন্দ্র হয়ে যায় এটা। এবং হাওরের আরেকটা জিনিস হচ্ছে যেটা হাওরটাও নিরাপদ হয়ে যায়। অনেক সময় যদি হাওরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, একটা দুর্ঘটনা করতে পারে, কিন্তু একটা মানুষের সাহস থাকবে ওই জঙ্গলের মধ্যে একটা গাছের কারণে সে বাঁচতে পারবে। তাহলে আমরা দেখছি যে মানুষের জীবন রক্ষাকারী, আবার জীবজন্তুরও জীবন রক্ষাকারী। অনেক জীবজন্তু পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে বা সুনামগঞ্জ থেকে বিলীন হয়ে যাচ্ছে, সেটা এখানে সংরক্ষণ হচ্ছে। আপনারা যে নতুন করে অনেকগুলো এরকম টিলা তৈরি করেছেন, সেখানে কি নতুন কোনো জীবজন্তু এসছে? কালিম পাখি বাদে। কালিম পাখি কি এর আগে ছিল না? আর কি কি এসছে? হাওরের মধ্যে যেসব পাখিগুলো বেড়েছে আমাদের থাকার জায়গা ছিল না, যেসব অঞ্চলে আমাদের দেশীয় পাখিগুলো এখানে বংশ বিস্তার করতেছে। আচ্ছা, এখানে কি উদবিড়াল যেটা বলা হয় সেসব কি আছে? আমাদের ফিশিং সময়কালীন উদবিড়ালটা চলে আসে, এবং মেচো বাঘ যেটা সেটা মাছ ধরে খায়, ওইটাও চলে আসে। মেচো বাঘ। আচ্ছা, ইঁদুরের কিছু কথা শুনেছি যে খুব বড় ধরনের ইঁদুর হয় এবং মানুষে অনেক সময় ভয় পায়, এই সম্পর্কে? আমাদের এখানে ইঁদুরের প্রভাবটা খুব বেশি বাড়ছে, যেমন আমরা যে গাছগুলা লাগাইছি হাওরের মধ্যে, আমাদের গাছটা বড় বড় গাছগুলা 3 ইঞ্চি 4 ইঞ্চি গাছগুলা, ওইটাও ইঁদুরে কেটে ফেলে। ঠিক মাজা
ওই যে কেটে ফেলে। ইঁদুরটার সাইজগুলা বড় এবং প্রচুর পরিমাণে হয়, এবং বর্ষার পানি যখন আসতে শুরু করে ওই সময় বেড়িবাঁধের উপরে ইঁদুরগুলো আশ্রয় নেয়। ঠিক ওই সময় যখন মানুষ হাইটে যেতে চায় বিকাল দিকে, মানুষের হাতে একটা লাঠি রাখে, 4-5টা ইঁদুর একজন মানুষকে যদি দেখে তাইলে দৌড়ে তারাই আসে, মানে আক্রমণ করতে আসে। তো এটা আপনারা কি বিড়াল পুষেছেন? আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের একটা ঘর এখানে আছে, ওইখানে বিড়াল আছে। এখানে বিড়াল আছে। এবং আমাদের বিড়ালটা প্রায় আহত হয়, চোখে প্রায় ইনফেকশন হয়ে যায় ইঁদুরের কামড়ে। ইঁদুরের কামড়ে। তাহলে তো দেখছি এটা একটু অন্য ধরনের ইঁদুর। অন্য একটু বড় সাইজের। আচ্ছা, এই যে কেন এত বড় বড় গাছ তারা কেটে ফেলে, আপনাদের ধারণা কি? ইঁদুরের স্বভাব বুঝি, ইঁদুরের দাঁত বুঝি বাড়তে থাকে নাকি, দাঁতটারে বাড়িছে। সুতরাং ওরা যদি না কাটে তাইলে দাঁতটা বেড়ে যাবে, দাঁত বেড়ে গেলে আর মুখ খাবার খেতে খাবার পারবে না, খাবার মুখ ওই বন্ধ জন্য করতে ইঁদুরে পারবে। তার এই কাজটা রেগুলার করে যায়। আমরা শুনেছি যে এখান থেকে গ্যাস বের হয়, তো এই গ্যাস দিয়ে আপনারা রান্না টান্না করতে পারেন কিনা? আমরা গ্যাস দিয়ে রান্না যদি ব্যবস্থা করা হয় আমরা রান্না করতাম এই গ্যাস দিয়ে। কিভাবে ব্যবস্থা করা যায়? এটা ব্যবস্থা করতে হবে, আমি যতটুকু শুনছি আর কি, যে অনেক জায়গাতে অনেক জনের কাছ থেকে বুঝছি, কেন পিলার দিয়ে এটা করতে হইব, চারিদিকে রাউন্ড করিয়া আটায়া লই তুইব আইনা, তখন এখানে পাইপ সিস্টেম করিয়া উন্দালে নিলে আমরা এটা এখানে কাছেই তো ট্যাংরা টিলা জি, গ্যাস ফিল্ড আছে। জি পাশেই আছে। কত দূর এখান থেকে? এখান থেকে কত নেবে, 20 কিলোমিটার হইব, 20 কিলোমিটার। এইরকম হইব, 15-20 তাহলে কিলোমিটার। এখানেও মাটির নিচে গ্যাস আছে? জি এখানেও গ্যাস আছে। জি, ধন্যবাদ। এটা তো আমরা আগে বুঝছি না, আমরা এই ফল বহাইবার পরে আমরা বুঝছি যে এখানে টিউবওয়েল পোতার পরে দেখছেন জি, যে গ্যাস জি। বের হচ্ছে।